60 দিনের মধ্যে হামাস অস্ত্র সমর্পণ না করলে গাজায় নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি ইসরায়েলের। আহতদের চিকিৎসায় বাইরে যেতে দিচ্ছে না নেতানিয়াহু বাহিনী, অভিযোগ সংগঠনটির। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় অগ্রগতি, পরমাণু চুক্তির মূলনীতির বিষয়ে সমঝোতা, সরকার উৎখাতের মার্কিন ষড়যন্ত্র সফল হবে না, খামেনির কড়া হুঁশিয়ারি। যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যে ইউক্রেন জুড়ে ভয়াবহ হামলা রাশিয়ার, এক রাতে 4 শতাধিক ড্রোন ও 29টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। মস্কোর জ্বালানি স্থাপনায় কিয়েভের পাল্টা আঘাত। অস্ত্র সমর্পণে ইসরায়েলের 60 দিনের আলটিমেটাম, হামাসের প্রত্যাখ্যান। গাজায় আবারও শুরু হতে পারে পূর্ণমাত্রার আগ্রাসন, 1 ইঞ্চিও পিছু না হতার হুঁশিয়ারি তেল আবিবের। এবং সৌদি আরবের আকাশে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। মধ্যপ্রাচ্যে সিয়াম সাধনা শুরু আজ। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায় রোজা শুরু বৃহস্পতিবার। 60 দিনের মধ্যে হামাস অস্ত্র সমর্পণ না করলে গাজায় নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি দিল ইসরায়েল। অন্যদিকে হামাসের অভিযোগ, সীমান্তে বিধিনিষেধ আরোপ করে অসুস্থ ও আহতদের চিকিৎসার জন্য বাইরে যেতে দিচ্ছে না নেতানিয়াহু বাহিনী। এদিকে গাজার সব ধ্বংসস্তূপ পরিষ্কার করতে বছর পেরিয়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। আর এর মধ্যেই নেতানিয়াহু বাহিনীর অত্যাচার অব্যাহত রয়েছে। গেল বছরের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধবিরতির তোয়াক্কা না করেই একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। যদিও নানা অজুহাতে এসব হত্যার দায় কাটানোর চেষ্টা করেছে নেতানিয়াহু প্রশাসন। এবার যুদ্ধবিরতির মধ্যেই উপত্যকাটিতে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণের জন্য 60 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। তবে সেই আলটিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করেছে সংগঠনটি। সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা মাহমুদ মারদাউইন জানান, যুদ্ধ আবার শুরুর যে কোনো হুমকি গুরুতর পরিণতি ডেকে আনবে। ফিলিস্তিনি জনগণ কখনো আত্মসমর্পণ করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। হামাসকে নিরস্ত্র হতে বলার এ ধরনের কোনো আনুষ্ঠানিক দাবি বা সময়সীমার বিষয়ে তারা কিছু জানেন না বলেও দাবি করেন মারদাউইন। অন্যদিকে গাজা থেকে 1 মিলিমিটারও সরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইয়েলো লাইন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার হবে না। কাটস আরও জানান, শেষ সুড়ঙ্গ ধ্বংস না হওয়া পর্যন্ত হামাসকে থাকতে দেয়া হবে না। দ্বিতীয় ধাপে ওই লাইন থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহারের কথা থাকলেও তা নিরস্ত্রীকরণের শর্ত সাপেক্ষ বলেও জানান তিনি। এর মধ্যে পশ্চিম তীরে নতুন করে ইসরায়েলের ভূমি নিবন্ধন প্রক্রিয়া চালুর সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ ও আরব লীগ। মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেন, এটি দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে কমিয়ে দেবে। এদিকে ট্রাম্প প্রশাসনের বোর্ড অফ পিসে পর্যবেক্ষক হিসেবে যোগ দিচ্ছে ইতালি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি একে ভূমধ্যসাগরীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। থেমে নেই ইসরায়েলের বর্বরতা। গাজার জাবালিয়ায় ইসরায়েলি ড্রোন হামলায় 14 বছরের এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। এদিকে গাজার সরকারি গণমাধ্যমের হিসাব অনুযায়ী চলতি মাসের শুরু থেকে রাফা স্থলবন্দর আংশিক খুললেও বাস্তবে পারাপার হয়েছে মাত্র 29%। 2 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত 2800 আবেদনকারীর মধ্যে যাতায়াত করতে পেরেছেন মাত্র 811 জন। ইউক্রেনের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। এতে ইউক্রেনের সঞ্চালন ব্যবস্থা মারাত্মক চাপে পড়েছে। প্রশ্ন উঠছে, বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলার পেছনে দীর্ঘমেয়াদী কোনো সামরিক কৌশল আছে কিনা? জ্বালানি ব্যবস্থাকে ভেঙে দিয়ে শিল্প ও সামরিক সক্ষমতা দুর্বল করাই কি মূল লক্ষ্য মস্কোর? 2022 সালের শীত থেকেই ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার হামলা শুরু। প্রথম দফায় ব্যাপক ক্ষতি হলেও গ্রিড পুরোপুরি ভাঙেনি। তবে টানা কয়েক বছরের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এখন সঞ্চালন ব্যবস্থা মারাত্মক চাপে। 20 থেকে 30 কিলোমিটার ফ্রন্ট লাইনের ভেতরে কার্যকর গ্রিড নেই বললেই চলে। ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদনের মেরুদণ্ড পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ইনার গোয়াটম পরিচালিত কেন্দ্রগুলো থেকে সম্ভাব্য 8 থেকে 10 গিগাওয়াটের মধ্যে বর্তমানে উৎপাদন নেমে এসেছে প্রায় 6 গিগাওয়াটে। ইউনিটগুলো দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে, যা শিল্প খাতের জন্য অশনি সংকেত। বিশ্লেষকদের মতে মস্কোর কৌশল ইউক্রেনের শিল্পের ভিত দুর্বল করা। এতে সামরিক সক্ষমতাও দীর্ঘমেয়াদে কমবে। ঐক্যবদ্ধ গ্রিড ভেঙে পড়লে পুনর্গঠন সম্ভব, কিন্তু তা নির্ভর করবে স্থিতিশীলতা, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহায়তার উপর। শিল্পোন্নত প্রতিবেশীর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকিও বাড়বে।
90-এর দশকে জ্বালানি ঘাটতিতে জর্জরিত জর্জিয়াতে বহু কারখানা বন্ধ হয়ে যায়। রেল ও মেট্রো সীমিত সময়ে চলত। ইউক্রেনেও যদি 8 থেকে 10 গিগাওয়াট ঘাটতি অব্যাহত থাকে, যেখানে মোট চাহিদা প্রায় 16 গিগাওয়াট, তবে 40 থেকে 50% ঘাটতি শিল্পভিত্তিকে স্থায়ীভাবে দুর্বল করতে পারে। তখন অর্থনীতি, কৃষি ও সেবা খাতে সরে যাবে। ভারী যন্ত্র, ধাতু, প্রতিরক্ষা উৎপাদন কমে আসবে। ইউরোপীয় আন্তঃসংযোগ কি ভরসা হতে পারে? বিশেষজ্ঞদের মতে এক্ষেত্রে প্রযুক্তিগত সীমাবদ্ধতা বড় বাধা। আন্তঃসীমান্ত লাইনের সক্ষমতা সীমিত। এছাড়া মধ্য ও পূর্ব ইউরোপের উৎপাদন সক্ষমতাও টানটান। সাময়িক সহায়তা মিললেও তা টেকসই নয়। তাছাড়া আমদানি বিদ্যুৎ উচ্চ মূল্যে কিনতে হচ্ছে। শিল্প খাতে ইউনিট প্রতি খরচ কয়েক গুণ বেড়েছে। ফলে বিদ্যুৎ ঘাটতির পাশাপাশি উৎপাদন ব্যয় বেড়ে প্রতিযোগিতা কমছে, যা ভারী শিল্পের টিকে থাকা কঠিন করে তোলে। পরমাণু ইস্যুতে ওয়াশিংটন তেহরানের দ্বিতীয় দফার বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু ইস্যুতে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা চলে প্রায় 4 ঘণ্টা। জেনেভায় ওমানের দূতাবাসের এই বৈঠকে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষের নেতৃত্বে ছিলেন মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। বৈঠকে দুই পক্ষই ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে পারমাণবিক ইস্যুতে নিজেদের প্রস্তাব বিনিময় করেছে। আলোচনায় দুই দেশের পরমাণু বিজ্ঞানী, আইন বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, কারিগরি অনেক দিক এখনো বাকি থাকলেও আলোচনার মূল ভিত্তি বা প্রধান নীতিগুলোর বিষয়ে দুই দেশই একমত হতে পেরেছে। তিনি আবারও দাবি করেন, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের কোনো চেষ্টা করছে না। বৈঠক শেষে জেনেভায় এক অনুষ্ঠানে আরাকচি জানান, ইরান সবসময় শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে বিশ্বাস করে, তবে যে কোনো পরিস্থিতিতে ইরান নিজের আত্মরক্ষায় প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা আরোপ, সামরিক হুমকি, শক্তি প্রদর্শন ও যুক্তরাষ্ট্রের নির্দেশে অঞ্চলে উল্লেখযোগ্য সামরিক মোতায়েনের মতো পদক্ষেপ অব্যাহত রাখছে। এসব কার্যক্রম জাতিসংঘের সংবিধান ধারা 2 অনুচ্ছেদ 4-এ উল্লেখিত হুমকি বা বল প্রয়োগের নিষেধাজ্ঞার ধারাবাহিক লঙ্ঘন এবং এগুলোকে অবিলম্বে ও শর্তহীনভাবে শেষ করতে হবে। পারমাণবিক আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ সময় তিনি অভিযোগ করেন, পরমাণু আলোচনার আড়ালে ইরানের ক্ষমতাকে শূন্যে নামিয়ে আনার অপচেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধ্বংস করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খামেনি। প্রতিরোধমূলক অস্ত্র আমাদের দেশের অন্যতম প্রয়োজন। যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোনো কারণ ছাড়াই হস্তক্ষেপ করছে। তারা আমাদের পরিসীমা নির্ধারণ করে দিচ্ছে। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। এটি ইরানি জাতির ব্যক্তিগত বিষয়। এদিকে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালালে ইরানকে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে আফগানিস্তানের তালেবান। মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ স্পষ্ট করেছেন যে ইরান যদি অনুরোধ করে তাহলেই আফগানিস্তানের জনগণ তাদের প্রতি সহমর্মিতা দেখাবে এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে। তিনি আরও জানান, তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো ধরনের সংঘাত চান না। ইউক্রেন জুড়ে এক রাতেই 4 শতাধিক ড্রোন ও 29টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই ঘটনায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। জবাবে ইউক্রেনও রাতভর রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। এতে তেলজাত পণ্যের একটি সংরক্ষণ ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যেই সুইজারল্যান্ডের জেনেভায় রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধপন্থের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তবে আলোচনা অত্যন্ত উত্তেজনাপূর্ণ ছিল বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। চলতি মাসের 24 তারিখে ইউক্রেন রাশিয়া যুদ্ধের 4 বছর পূরণ হতে চলেছে, অথচ এই যুদ্ধ থামার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। স্থানীয় সময় সোমবারও দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ছিল যুদ্ধের ময়দান। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে 400-র বেশি ড্রোন ও প্রায় 29টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ওডেসা ও দিনিপ্রপেট্রোভস্ক অঞ্চলে। জবাবে ইউক্রেনও রাতভর রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। রাশিয়ার ক্রাসনোদার ক্রাই অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ড্রোন হামলার লক্ষ্যই ছিল ইলস্কি তেল শোধনাগার। এতে তেলজাত পণ্যের একটি সংরক্ষণ ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার জেনেভায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের তৃতীয় দফার শান্তি আলোচনা শুরু হয়েছে। প্রথম দিন শেষ হওয়ার পর রুশ মিডিয়া সূত্রে জানানো হয়, আলোচনাগুলো উত্তেজনাপূর্ণ ছিল এবং প্রায় 6 ঘন্টা ধরে দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় পরিসরে অনুষ্ঠিত হয়। ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ বলেন, আলোচনার প্রাধান্যই ছিল যুদ্ধবন্ধের সম্ভাব্য সমাধানের প্রক্রিয়া খুঁজে বের করা। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিওতে বড় ধরনের শুদ্ধি অভিযান শুরু করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাষ্ট্রের স্বার্থবিরোধী কার্যক্রমে জড়িতদের সরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যম এক্সে দেয়া বার্তায় তিনি জানান, প্রথম উপপ্রধান আলেকজান্ডার পোকলাদের সঙ্গে বৈঠক করে সংস্থার ভেতরে ইউক্রেনের বদলে অন্য স্বার্থে কাজ করা ব্যক্তিদের অপসারণে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। বুধবার থেকে রোজা শুরু। সৌদি আরবের ঘোষণার পরপরই সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ একই সিদ্ধান্ত জানায়। চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার থেকে রমজান শুরুর ঘোষণা দিয়েছে তুরস্ক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার থেকে দেশগুলোতে শুরু হচ্ছে রোজা পালন। ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে পবিত্র এ মাসকে ঘিরে প্রস্তুতির শেষ নেই। দেশটির বিভিন্ন অঞ্চলে সূর্যাস্তের পর পর্যবেক্ষণ কমিটি চাঁদ দেখার কার্যক্রম পরিচালনা করে। প্রাপ্ত সাক্ষ্য প্রমাণ যাচাই বাছাই শেষে আদালত রমজান শুরুর ঘোষণা দেন। এর মাধ্যমে সৌদি আরব জুড়ে তারাবির নামাজ আদায় ও সিয়াম পালনের প্রস্তুতি শুরু হয়েছে। প্রথম রোজা পালনের মধ্য দিয়ে বুধবার থেকে মধ্যপ্রাচ্য জুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে পবিত্র রমজানের যাত্রা। সৌদি আরবের ঘোষণার পরপরই সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ একই সিদ্ধান্ত জানায়। ফলে পুরো অঞ্চলেই একযোগে শুরু হচ্ছে সিয়াম সাধনা। তবে চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার থেকে রমজান শুরুর ঘোষণা দিয়েছে তুরস্ক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ। রমজান মুসলমানদের জন্য সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। মসজিদগুলোতে তারাবির জামাত আর পরিবারে থাকবে ইফতার ও সাহরির বিশেষ প্রস্তুতি। যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। দেশটির রোড আইল্যান্ডে আততায়ীর গুলিতে একজন নিহত এবং 4 জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার হকি ম্যাচ চলাকালে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যে। ঘটনার পর এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। এফবিআই জানায় তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে। রোড আইল্যান্ডের গভর্নর ড্যান ম্যাকি বলেছেন, পরিস্থিতির উপর নজর রাখছে তার প্রশাসন। সামাজিক মাধ্যমে হতাহতদের জন্য প্রার্থনার আহ্বান জানান তিনি।